এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না, এই যত বিল জমা হয়েছে সব আমি এখানে টুকে রেখে দিয়েছি, আর আমি একটা ফাইলও করেছি, আপনি একটু দেখে নেবেন। আসলে হিসেবপত্রের কাজ না আমার একটু ভয় ভয় লাগে। আহা, ভয়ের কি আছে? আমার অনুপস্থিতিতে দেখছি তো সব বেশ ভালোই সামলেছ। আসলে কি জানো, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, সে নিজের ছন্দে এগিয়ে চলতেই থাকে। আজকে আমি আছি, দুদিন পর আমি নাও থাকতে পারি, কিন্তু আশ্রম আর আশ্রমের ওই ফুটফুটে শিশুগুলো, ফুলগুলো, ওরা যে যার মতো এগিয়ে যাওয়ার, বেঁচে থাকার পথ খুঁজে নেবে। দেখ, আরে সুজাতা, কি ব্যাপার? তুমি এতদিন পর? আপনার দ্বারস্থ হওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আরে বলবে তো কি হয়েছে। যা বলার আমি বলছি দাদু। তোমার কাছে আমার অনেক কিছু স্বীকার করার আছে দাদু। তুমি যখন আশ্রমে ছিলে না, আমি এখানে বলে গেছিলাম যে আমি হাইয়ার স্টাডিজের জন্য যাচ্ছি, কিন্তু সেটা সত্যি নয়। সব জানি রে আমি। আমাকে তুই নতুন কিছু বলছিস না। আপনি জানেন? কি জানেন আপনি? মেঘলা এতদিন কোথায় ছিল? তোমার সঙ্গে মেঘলার কি সম্পর্ক? যেখানে তোমরা ছিলে সেখানে কি কি ঘটেছে, আর আদালতে কি ঘটেছে, সব আমার জানা। অবাক লাগছে, আপনি এত কিছু জানলেন কি করে? কিছু জিনিস জেনেছি আমি মল্লিকার কাছ থেকে। মেঘলা যাওয়ার আগে ওকেই সবটা বলে গেছিল। কি তাই তো? হ্যাঁ দাদু, শুধু মুনিমাই জানতো। কাকু ফেরার পর আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। অনেক দিন ধরে তোর সাথে কোনো যোগাযোগ নেই, তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না, তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। তাই কাকু ফেরার পর আমি ওনাকে সব কিছু বলে দিয়েছি। কাকু বলেছে ওনার সব সময় তোর উপর দৃষ্টি আছে, তোর কোনো অনিষ্ট হবে না। এসো এসো, বসো তোমরা। কোর্টের ঘটনাটার পরদিনই আমি বুঝে গেছিলাম যে তোমাদেরও এবার বাড়ি থেকে বের করে দেওয়া হবে। একদিন বৃষ্টিকেও ওভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, এবার তোমাদের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটবে। তবে ঈশ্বরের উপর বিশ্বাস হারাস না, তার কাছে সবার বিচার হয়, অলোকেশ সান্যালেরও বিচার হবে। বিচার হয়? আপনি বলছেন বিচার হয়? বিচার যদি সত্যি হতো তাহলে আমার মেয়ের জীবনটা তো এভাবে নষ্ট হতো না। অবশ্য আমি বা বলছি কি করে এই কথা? আমারও তো পাপ কম নয়। আমি নিজের হাতে, জানেন, আমি নিজের হাতে আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলাম। জীবন অত সহজে শেষ হয়ে যায় না সুজাতা, জীবন অনেক বড়। একটা লড়াইয়ে হার হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল, এই নিয়মে পৃথিবী চলে না। জীবন অদ্ভুত একটা রোমাঞ্চকর অনুভূতি। একটা লড়াইয়ে হার হলে পরের লড়াইয়ে জয়ের জন্য প্রস্তুত হতে হয়, যাতে নতুন করে ঘুরে দাঁড়িয়ে, নতুন উদ্যম নিয়ে, নতুন শক্তি সঞ্চয় করে আমরা আবার লড়াইয়ের ময়দানে ফিরে আসতে পারি। মেঘলা হয়তো আজকের লড়াইটা হেরে গেছে, কিন্তু জীবন ওকে আবার সুযোগ দেবে। আর মেঘলাকে আমি খুব ভালো করে চিনি, আমার চোখের সামনেই তো বেড়ে উঠেছে। ও কিন্তু বারবার হেরে যাওয়ার মেয়ে নয়। আমি জানতাম দাদু,
আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে না, তুমি আমার পাশে দাঁড়াবে, আমি জানতাম। জানো তো দাদু, আমি যখন মাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম আমার খুব চিন্তা হচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আসার পর আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর যেই তোমাদের কথা মনে হলো অমনি আমার দুশ্চিন্তা সব শেষ হয়ে গেল জানো। আর আমি মাকে নিয়ে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। বেশ করেছিস। ওরে বাবা, এই আশ্রম কি শুধু আমার? এই আশ্রম তো তোদেরও। আমি চলে যাওয়ার পর এই আশ্রমের দায়িত্ব আমি তোর হাতেই দিয়ে যেতে চাই। তুই কেন চিন্তা করছিলি আমি জানি না, কিন্তু আনন্দ আশ্রমের দরজা তোর জন্য শুধু আজ নয়, চিরকাল খোলা থাকবে। আমি জানি সুজাতার চিকিৎসা চলছে। সুজাতা এখন থেকে এখানেই থাকবে, ওর চিকিৎসার ভার আমি নিলাম। তুই মন থেকে সমস্ত দুশ্চিন্তা সরিয়ে রেখে আশ্রমের কাজে মন দে তো। দেখবি তোর মনের মধ্যে যে কষ্টগুলো জমে আছে সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে। মেঘলা, তুই আমি কি ঠিক দেখছি? তুই তো আমাদের ভুলেই গেছিস। এখান থেকে যাওয়ার পর আমাদের জন্য মন খারাপ করে না বল তোর? অথচ দেখ, ছোটবেলায় থেকে থেকে ঘুরে ফিরে আমার আঁচর তলায় এসে লুকোতিস। তুই যাওয়ার পর কতদিন চোখের জল ফেলেছি। আহ দিদা, তোমাদের কথা আমি ভুলতে পারি বলো? তোমরাই তো আমার সব। তোমাদের ছাড়া আমি অসম্পূর্ণ গো। এখান থেকে যাওয়ার পর আমার সাথে এত কিছু ঘটেছে, আমি কি করে যে তোমাদের কাছে আসবো সেটাই তো বুঝতে পারছিলাম না। কি হয়েছে মেঘলা? আমায় তো কেউ কিছু জানায়নি। আহা, সব কথা কি তুমি এখানেই শুনবে? যাও, মেয়েটাকে ঘরে নিয়ে যাও আর সুজাতারও বিশ্রামের ব্যবস্থা করো। এখন থেকে ওরা আশ্রমেই থাকবে, কথা শোনার প্রচুর সময় পাবে। ওমা, তাই? কি ভালো খবর দিলেন যে বাবা। মেঘলাকে ছাড়া আশ্রমটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল। যাক, তুই ফিরে এসেছিস, আগের মতো সব হয়ে যাবে। যাও যাও যাও, এবার ওদের ঘরে নিয়ে যাও তো। মেঘলা, একটু বাদে তুই আমার সঙ্গে একটু দেখা করিস, তোর সঙ্গে কথা আছে। আচ্ছা দাদু। মাত্র কয়েক মাসে জীবনটা জাস্ট তোলপাড় হয়ে গেল। কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। কোথার থেকে মেঘলার সঙ্গে আলাপ হলো, মেঘলার কথা শুনে বাড়ি ছেড়ে এখানে চলে এলাম। যাকে নিজের মা ভাবতাম, যাদেরকে নিজের পরিবার ভাবতাম, জানতে পারলাম যে তারা আমার রক্ত সম্পর্কেরই না। তারপরে এ বাড়ি, গাড়ি, ব্যবসা পার হয়ে যাচ্ছে। মাথার ভেতরটা না কিরকম গুলিয়ে যাচ্ছে সব। আমি কি দরকার ছিল ঠাকুর এসব কিছুর মধ্যে আমাকে আনার? আমি তো আসতে চাইনি, তুমি খুব ভালো করে জানো। আস্তে আস্তে এই পরিবারটাকে, মেঘলাকে আমি নিজের ভাবতে শুরু করেছিলাম। চাইতাম মাকে নিয়ে, মেঘলাকে নিয়ে একটা সুন্দর সুখী পরিবার করতে। ভালোবাসতে শুরু করেছিলাম মেঘলাকে। কিন্তু না, যে মানুষটাকে ভালোবাসলাম, যে মানুষটার জন্য আমি গোটা পরিবারটাকে পেলাম, সে মানুষটাকেও বোঝাতে পারলাম না যে আমি অপরাধটা করিনি। না মা, না মেঘলা, আমি কিচ্ছু করিনি রাইকার সাথে। মানে ছবিগুলো কোথা থেকে এলাম আমি সত্যি কিছু জানি না, মনে পড়ছে না আমার। আমি কাউকে বোঝাতে পারছি না আমি মেঘলাকে আমি সত্যি সত্যি ভালোবাসি। আমার চোখের দিকে দেখে এইটুকু বুঝতে পারলো না যে আমি কারোর সঙ্গে কিছু করতে পারি না। আমি এতটা খারাপ নই, এতটা নোংরা নই, কিছুতেই বুঝলো না। কি ইভান, ঘরের মধ্যে এরকম চুপচাপ বসে আছো কেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ না না, আমার কিচ্ছু হয়নি, আমি এমনি বসেছিলাম। কিছু না, এমনি এমনি বসে আছি মানে?
ইভান, এখন কি এমনি এমনি বসে থাকার সময় আছে? কত কাজ বাকি আছে বলো তো। আমি কি একা একা সবটা করব? ইভান দেখো, আমরা কিন্তু দুজন মিলেই সবটা করব। বিয়ের প্ল্যানিং, বিয়ের কেনাকাটা, আফটার অল আমাদের লাইফের বিগ ডে, দুজন মিলেই তো সাজাবো। না মানে আমি প্ল্যানিং, আমি কি প্ল্যানিং? ইভান, কোনো মানে টানে নেই। হ্যাঁ, বিয়ের মাত্র 3 দিন বাকি, আর ওনাকে দেখো, উনি এখন ঘরের মধ্যে বসে কবিদের মতন ভাবনা শুরু করেছে। কাম অন ইভান, ইটস আ স্পেশাল ডে। তুমি এবার চুপ করে থাকলে কি করে হবে বলো তো? এই দাঁড়া 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 দাঁড়া, তুই যা রেলগাড়ি ছোটাচ্ছিস, ইভান কিছু বলবে এটা কি করে? ইভান, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। এরকম বক বক সারা জীবন সহ্য করতে হবে। কি তিতলি, ঠিক বলেছি না? না গো, একদম ঠিক বলনি। ইভান তোমার মতো একদমই না। ইভানকে দেখে বেশ বোঝা যায় যে ও নিজের বউকে যত্নেই রাখবে। তাই আর রাইকার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সবটা জেনেই তো ইভান ওকে বিয়ে করছে। হ্যাঁ, রাইকা একটু কথা বলে ঠিকই ইভান, কিন্তু ওর সহ্য করার কিছু নেই। ভালোবেসেই রাইকার কথা শুনে, তাই না ইভান? হ্যাঁ মানে আমি ঠিক কি বলবো মানে বুঝতে পারছি না। মানে আমার তো এখনো। ছাড়ো না, বিয়ের পরের কথা বিয়ের পরে হবে। আগে বিয়ের প্ল্যানিংটা তো ঠিক করে করি। বিয়েটা তো আগে হোক, তারপর না হয় ওসব ভাববো। ইভান, তুমি কিন্তু কালকের থেকে অফিসে যাবে না। হ্যাঁ, আমি একা একা কি করে সবটা সামলাবো বলো তো? কিছুতেই পারবো না আমি সবটা সামলাতে একা একা। আরে অফিস যাবে কি বলছিস রে? আমি তো ইভানের ওই ছুটি নিয়ে রেখেছি। আর ছোটদাকে বলে দিয়েছি ইভান 2 দিন অফিস যাবে না, আর আমিও যাব না। তোদের বিয়ে বলে কথা, কোমর বেঁধে মাঠে না নামলে হয়? হ্যাঁ কাকাই, ওয়াও কাকাই, ইউ আর সাচ আ সুইট হার্ট। থ্যাংক ইউ সো মাচ কাকাই। দাঁড়া 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 দাঁড়া, বিয়ের প্ল্যানিং করে তো খুব লাফাচ্ছিস। হানিমুনের প্ল্যানটা কে করবে? হ্যাঁ উফ তিতলি, তুমি না কি? আরে ইভানের তুমি পিসি হও, আরেকজনের কাকিমা, আর তোমার ওদের সঙ্গে হানিমুনের ব্যাপারে কথা বলতে লজ্জা পাচ্ছে না? ওমা, লজ্জা হবে কেন? এই, তুই কি লজ্জা পাচ্ছিস না? ওরে বাবা, দেখি দেখি দেখি, লজ্জায় তো মুখ বেরো লাল ব্লাশ করছে মেয়ে, দেখো। হাত কাম্মা, ছাড়ো তো খালি বাজে কথা। ইভানকে নিয়ে কবে শপিং এ যাবে সেটা আগে ঠিক করো। হ্যাঁ, অনেক কিছু কেনাকাটা করতে হবে। বিয়ের ড্রেস, বিয়ের জুয়েলারি, ইভানের জামার বোতাম, ঘড়ি, ইয়া লম্বা লিস্ট, আর হাতে মাত্র 2 দিন সময়। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সব হবে সব হবে। আরে বাবা, শপিং এ তো যখন তখন যেতে পারবে, এখন তো বাড়িতে আমরা সবাই আছি। আর তাছাড়া তোর কি মনে হয় রেজিস্ট্রিতে সবকিছু করে নিবি? আরে বাবা, রিসেপশনে কি করবি সেটা ভাব, সেটা নিয়ে প্ল্যানিং করতে হবে। কিন্তু রিসেপশনটা তো আর ছোটখাটো ভাবে হবে না, রিসেপশনটা হবে গ্র্যান্ড রিসেপশন। সান্যাল বাড়ির নেক্সট জেনারেশন ইভান সান্যালের বিয়ের রিসেপশন বলে কথা। ছোটখাটো ভাবে মামা করবে বলে আমার মনে হয় না, তাই না ইভান? অত সুন্দর বৌমুনিটাকে তাড়িয়ে এখন এই ন্যাকাচণ্ডীটাকে ইভান দাদার বউ বানাচ্ছে। বড় লোকেদের কাজ কারবার কিছু বোঝা যায় না বাবা। আর ইভান দাদারও বলিহারি চাই। বড়বাবু বলল, আর উনিও টপ করে মেনে নিলেন। বিয়েতে না করে দিলেই তো হতো। কি ব্যাপারটা কি চপলাদি? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চা এনেছো তো ইভানের জন্য, তাই তো? দাও চাটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা গিলছো কেন? ওমা তিতলি দিদি, আমি তোমাদের কথা গিলতে যাবো কেন গো? কথা কি গেলার জিনিস নাকি? গেলার জন্য তো ভাত আছে। আর যতদিন আমার হাত পা সচল আছে না, ঠাকুরের কৃপায় ভাতের অভাব হবে না। হ্যাঁ, এ নাও ধরো। শুরু হয়ে গেল তো আবার মুখে মুখে তর্ক। মামাকে বলে না একদিন সেলোটা পাটকে দেবো তোমার মুখে, জানো? যাও তো ব্রেকফাস্ট করো, আমাদের ব্রেকফাস্ট করে শপিং এ যাবো। যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। উফ, হ্যাঁ তিতলি দিদি, সেলোটার যদি আটকাতেই হয় না, তাহলে আমার মুখে না, ওনার মুখে আটকিও। কারণ আজকাল আবার আমার থেকে বেশি ওনার মুখ ছোটে কিনা। একবার আমার বিয়েটা হতে দাও, তারপর দেখাচ্ছি কার মুখে সেলোটেপ আটকাতে হয়। দাদু, তুমি ব্যস্ত? আমাকে পরে আসতে বলেছিলে তুমি। না না, ব্যস্ত কিছু না, তুই আয়, ভেতরে আয়।
আর দরজাটা বন্ধ করে আয়। হ্যাঁ। বলো। বলছি বস কোনো যোগাযোগ করেছেন, মানে কোনো খবর পাঠিয়েছেন? না, বস আমাকে না কন্ট্যাক্ট করলে মানে আমি আলাদা করে যোগাযোগ তো করার কোনো উপায় নেই আমার। মানে যখন থেকে আমি এজেন্সি জয়েন করেছি তখন থেকে আমি আমার নিজের বসকে আজ অব্দি দেখিনি। যা ইনফরমেশন দেওয়ার ওনার অ্যাসিস্ট্যান্ট মিস্টার প্রকাশ আমাকে দিতেন, ইনফরমেশন দিতেন কখন কোথা থেকে কোথায় মুভ করতে হবে, ব্যাস। আর বেশ কিছুদিন হলো উনি আমার সাথে কোনো যোগাযোগ করেননি, কোনো কন্ট্যাক্ট নেই। আমি ওনাকে ফোনের চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তাহলে তো চিন্তার বিষয়। তোর দিক থেকে পরপর যা যা ঘটলো সেগুলো যদি বসের কাছে রিপোর্ট করতে না পারিস তাহলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবি কি করে? সেটাই তো আমিও ভাবছি দাদু। মিশনটা যে ফেল হয়েছে সেটাও তো আমি বসকে বা মিস্টার প্রকাশকে জানাতে পারিনি। মানে আমি এখনো ভাবতে পারছি না যখন বস জানবেন যে মিশন আমি ফেল হয়েছি কিভাবে রিয়্যাক্ট করবেন, কি করবেন। মানে উনি খুব আশা করে আমাকে অলোকেশ সান্যালের বাড়িতে পাঠিয়েছিলেন। তুমি বুঝতে পারছো দাদু, মিশনটা যদি সাকসেসফুল হতো অলোকেশ সান্যালের আসল চেহারাটা সবার সামনে চলে আসতো, কিন্তু না। আমি শুনেছি এজেন্সির মানুষজনরা নাকি অনেক বছর ধরে অলোকেশ সান্যালের পেছনে পড়ে আছেন, কিন্তু মানুষটা এতটাই দ্রুত কিছুতেই জালে ধরা পড়ছে না। জানো তো দাদু, বস খুব আশা করে অলোকেশ সান্যালের বাড়িতে আমাকে পাঠিয়েছিল, আশা করেছিল যে আমি ওনাকে ট্র্যাপে ফেলতে পারবো, কিন্তু না, আমিও ফেল করলাম দাদু। আরে না, পুরোপুরি ফেল তুই করিসনি। তুই যে এতদিন ওখানে ছিলিস অনেক অজানা তথ্য তো বের করে এনেছিস। অলোকেশ সান্যালের হয়ে কারা কাজ করে, চক্রটা কিভাবে অপারেট করে, সবই তো তুই জেনে গেছিস। আমার মনে হয় তুই এই তথ্যগুলো তোর বসকে দিলে উনি কোনো না কোনো প্ল্যান ঠিক করবেন। কতদিন আর অলোকেশ সান্যাল ধরা না দিয়ে থাকবে? সব পাপীরই একদিন না একদিন বিনাশ হয়। ধর্মের কল বাতাসে নড়ে কালের নিয়মে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো যে আমি অনেক ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি, কিন্তু সেই ইনফরমেশন তো এখনো বস অবধি বা মিস্টার প্রকাশ অবধি পৌঁছে দিতে পারিনি। তুমি জানো তো দাদু, আমি না একদম টার্গেট অবধি পৌঁছে যাচ্ছিলাম, সেই লাস্ট মোমেন্টে অলোকেশ সান্যাল এমন একটা চাল চাললেন, মানে পুরোটাই উল্টে দিলেন। এতে ভেঙে পড়ার কিছু হয়নি মেঘলা। তুই মনে রাখিস, তুই যা করছিস সেটা দেশের জন্য করছিস। নিজেদের সুখ দুঃখের কথা ভুলে গিয়ে তোদের মতো কিছু মানুষ এই আমাদেরকে, মানে এই দেশবাসীকে নিরাপদ, সুরক্ষিত, বিপদমুক্ত রাখতে নিয়োজিত হয়েছিস। তোদের উপর যে ভগবানের আশীর্বাদ আছে, শোন, তোদের হার হতে পারে না। ঈশ্বর তোদের সহায় হবেন। যারা মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য কাজ করেন, ঈশ্বর সব সময় তাদের পাশে থাকে। আমার মন বলছে এবার তোরা সফল হবি। হ্যাঁ, তোদের হাত থেকে অলোকেশ সান্যাল এবার আর পালানোর পথ খুঁজে পাবে না। তাই যেন হয় দাদু। আমি আশা করছি এবার অন্তত অলোকেশ সান্যাল আমাদের এজেন্সির ট্র্যাপে পা দেবে। তুমি জানো তো, আমি শুনেছি আমাদের বস নাকি বহু বছর ধরে অলোকেশ সান্যালের এই কেসটার পেছনে পড়ে আছে, আর সেই জন্য ইনফ্যাক্ট আমার রিক্রুটমেন্টটা স্পেশালি এই কেসটার জন্যই করা হয়েছিল। আর সেই জন্য এই কেসটা ক্লোজ করা আমার জন্য এতটা চ্যালেঞ্জিং। ও কেন এতটা উতলা হচ্ছিস? হ্যাঁ, বললাম না ঈশ্বর তোদের পাশে আছেন, সহায় হবেন। শোন, বিপদে না মাথা ঠান্ডা রাখতে হয়, উতলা হতে হয় না। তাহলেই দেখবি একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসছে। সেটাই তো এখন করতে হবে। তুমি বলো না, ওদের ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায় নেই আমার কাছে। এনিওয়েজ, আমি নিজে থেকে কোনো ডিসিশন নেব না। 2-3 দিনের মধ্যে যদি মিস্টার প্রকাশ আমার সাথে যোগাযোগ করেন তাহলে ভালো। দেখো, আমি যে আশ্রম অব্দি পৌঁছে গেছি সেই ইনফরমেশনটাও তো আমি দিতে পারিনি। সেটা যদি দিতে পারতাম তাহলেও না একটা কাজ হতো। মানে আচ্ছা, তুই জানছিস কি করে যে বস এখনো খবর পাননি?
মানে বস কি করে জানবে? এজেন্সি থেকে তো আমার সাথে কেউ কোনো কন্ট্যাক্ট করেনি বেশ কিছুদিন ধরে। মেঘলা ভুলে যাস না, উনি তোদের বস, তোদের এজেন্সির মাথা উনি। তোদের প্রত্যেকটা পদক্ষেপের খবরাখবর উনি রাখেন। ওরে বাবা, একটু ধৈর্য ধর না, দেখবি উনি নিজেই হয়তো তোদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছে। এছাড়া আর কি উপায় আছে বলো? সেটাই তো করতে হবে। ততদিন তুই একটা কাজ কর না, তুই আমাদের আশ্রমের ছেলে মেয়েগুলোর দিকে একটু নজর দে। ওরা তোকে খুব ভালোবাসে, পছন্দও করে। আর আমি নিজেও তো জানি না কবে আবার তুই কোন সিক্রেট মিশনে বেরিয়ে যাবি। তার আগে যতদিন এখানে আছিস ওদের একটু গাইড কর। মনে রাখিস, ওরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। ওদের মধ্যে থেকে যদি দু একজন মেঘলা ঠাকুর বেরিয়ে আসে যে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, তাহলে আমি মনে করব আমার জীবন সার্থক। অফকোর্স আমি গাইড করব দাদু। আমি বাইরে বাইরে থাকলেও আমার মনটা তো এই আশ্রমেই পড়ে থাকে। আমি ভেবেছি আমাদের আশ্রমের মেয়েদের নিয়ে একটা স্পেশাল ক্লাস শুরু করব। পুরো প্ল্যানটা এখনো করিনি, পুরো প্ল্যানটা করি, তারপর আমি তোমাকে জানাবো। তারপর তুমি পারমিশন দিলেই আমি কাজটা শুরু করে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে, তথা।